হ্যালো ফ্রেন্ডস, আজ আমি একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন বিষয় নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। কোন নতুন বিষয় নিয়ে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হয়তো হাসাহাসিও করবেন। কি করে আপনি 9.1 লাখ 9,10,000 টাকার ট্যাক্স গিফট হিসেবে পেতে পারেন। হাসছেন তো? আমিও প্রথমে হেসেছিলাম। বিষয়টা যখন জানলাম তখন দেখলাম সত্যি বিষয়টা তো হাস্যকর নয়, এটা সিরিয়াস বিষয়। তো 9,10,000 টাকার ট্যাক্স গিফট পাবে কী করে সম্ভব? ট্যাক্স তো আমরা ছোটোবেলার থেকেই জেনে এসেছি, এটা আমার ন্যাশনাল ডিউটি, রেসপন্সিবিলিটি। আপনি যদি আয় করেন তাহলে আয়কর দিতে হবে আপনাকে, এটাই আমরা জানি। তাহলে সেই আয়কর আবার গিফট কী হিসেবে পেতে পারেন? কিভাবে সেটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেই বিষয়টা নিয়েই আজকের আমি আলোচনার অবতারণা করব। তার আগে জানাই আমার পরিচয়। আমার নাম সুপ্রিয় বিশ্বাস। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে রিপ্রেজেন্ট করি অ্যাজ ইন্স্যুরেন্স ম্যানেজার। আমি একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার। তো আপনাদেরকে প্রথমে আরও একটা অ্যাপিল করব যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও নিয়ে আমি যখন আপনাদের কাছে আসবো, আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটনটা প্রেস করে রাখেন তাহলে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। এগুলো জানাটা অত্যন্ত জরুরি, সেই জন্যই সাবস্ক্রাইব করার কথা বলছি। এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট থাকলে, কোনো মতামত থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটাও ওখানে উল্লেখ করবেন, আমি তার উত্তর দেব। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু একবারও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তবে আপনি জানতে পারবেন যে এটা কোনো হাসির কথা নয়, মজার কথা নয়, এটা একটা সিরিয়াস বিষয় যে আপনি 9,10,000 টাকার ট্যাক্স গিফট হিসেবে পেতে পারেন। কিভাবে সেটা আসুন আমরা আলোচনা করি। তো বন্ধুরা, যে কথা বলেছি যে 9,10,000 টাকা ট্যাক্স আপনি গিফট কী হিসেবে পেতে পারেন, আপনাকে তা ওই প্রসঙ্গে যাবার জন্য কতগুলো বিষয় আগে থাকতে আরও জানা দরকার। প্রথমত, আমরা যা আয় করি, আয় করে আমরা কি করি? আয় করি কেন? না আমাদের দৈনন্দিন খরচ খরচা মেটাবার জন্য। তো দৈনন্দিন খরচ খরচা, সংসার খরচা, ছেলেমেয়ের পড়াশোনা, ডাক্তার বদ্যির খরচা, এই সমস্ত কিছু করে, যাতায়াত, সমস্ত খরচ খরচা করে যে অর্থটা আমাদের বাঁচে, আমরা তো একটা বাজেট করি সংসার পরিচালনা করতে গিয়ে। সংসারটা তো একটা পরিচালনা করতে হয়। তো সেটা করতে গিয়ে আমরা যে বাজেটটা করি, খরচ খরচা করে যেটা সেভিংস করি, সেই সেভিংসটা আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় রাখি। কোথায় রাখি? ব্যাংকে রাখি, সেভিংস অ্যাকাউন্টে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখি, কেউ মিউচুয়াল ফান্ডে রাখি। এখন সবাই ব্যাংক অ্যাকাউন্ট রাখার মতো মিউচুয়াল ফান্ডও অ্যাকাউন্ট রাখে, সবাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। 100% না হলেও প্রায় 70-80% লোক স্ট্যাটিস্টিক্স বলছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। অল্প করুক, কম বেশি করুক, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে, যেরকমভাবে ফিক্সড ডিপোজিট করে সেরকমই। শেয়ারসে রাখছে, কোম্পানির শেয়ারসে টাকা রাখছে, ইনভেস্ট করছে। আবার কিছু কিছু মানুষ যাদের অনেক অর্থ উদ্বৃত্ত থাকে, তারা কি করেন? প্রপার্টিতে ইনভেস্ট করেন, ফ্ল্যাট কিনে রাখেন, জমি কিনে রাখেন। তাহলে এইগুলো যে করেন, মানুষ ইনভেস্ট করেন, সেটা আয় থেকে। তখন আয় করলে আয়কর দিতে হবে, এটা একটা ছোট বাচ্চা ছেলেও জানে। ফিক্সড ডিপোজিটে যখন আপনি করছেন, ফিক্সড ডিপোজিট করার পর আপনার যে সুদটা ফিক্সড ডিপোজিট থেকে পাচ্ছেন, সেই সুদের পরিমাণের ওপরে 5% থেকে 30% পর্যন্ত ট্যাক্স আপনাকে দিতে হবে, দিতে হয়। আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন এবং শেয়ারসেও টাকা রাখেন, তাহলে মিউচুয়াল ফান্ডে আপনি ধরা যাক আজকে 10,000 টাকা রেখেছেন, 5 বছর বাদে গিয়ে দেখলেন 16,000 টাকা হয়েছে, তা আপনি 16,000 টাকা তুলে ফেললেন। তাহলে আপনার গেইন কত হলো? ইনভেস্ট করেছিলেন 10,000, পেলেন 16,000, তাহলে 6,000 টাকা আপনার গেইন, আপনার আয় হলো।
মিউচুয়াল ফান্ড থেকে। এই 6,000 টাকার ওপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। কত হারে? 10.4% হারে। আপনি শেয়ার্সে টাকা রেখেছেন, ধরে নেওয়া যাক আপনি এক্স কোম্পানির শেয়ার্সে টাকা রেখেছেন। কত টাকা? 10,000 টাকা রেখেছেন। 100টা শেয়ার, 100 টাকা করে মূল্য এক একটা শেয়ারের, 10,000 টাকা শেয়ার্সে রেখেছেন। 10 বছর বাদে গিয়ে দেখলেন, আজ থেকে 10 বছর আগে রেখেছিলেন, আজকে এসে দেখছেন যে সেই 10,000 টাকাটা হয়েছে 60,000 টাকা। শেয়ারটার মূল্য, বর্তমান বাজার মূল্য, অ্যাকর্ডিং টু বম্বে স্টক এক্সচেঞ্জ বা নিফটি, আপনি যে কোম্পানিতে রেখেছেন তার উপর নির্ভর করছে সেটা কোথায় আছে। তো সেই স্টক মার্কেটের রেট অনুযায়ী দেখা যাচ্ছে আজকে সেই 10,000 টাকা শেয়ারের মূল্য এসে দাঁড়িয়েছে 60,000 টাকা। আপনি বিক্রি করলেন, তাহলে আপনার গেইন কত হলো? 60,000 মাইনাস 10,000। 10,000 টাকা ইনভেস্ট করেছিলেন 100টা শেয়ারে, আপনার গেইন হলো 60,000 মাইনাস 10,000, 50,000 টাকা। এর উপর আপনাকে এই যে আয়টা করলেন আপনি, এটাকে বলে ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে এই যে ক্যাপিটাল গেইনটা আপনার হলো, এই ক্যাপিটাল গেইনের ওপরে আপনাকে 10.4% ট্যাক্স দিতে হবে। সোজা কথায়, আপনি আয় করেছেন 10,000 রেখে 60,000 পেয়েছেন, 50,000 আয় করেছেন, আপনাকে 10.4% হারে ট্যাক্স সরকারকে দিতে হবে। আপনি এই যে ট্যাক্সটা আপনি দিচ্ছেন, তাহলে এই ট্যাক্সটা যেটা প্রথমে বলেছি যে আপনি গিফট হিসেবে পাবেন, এটা সম্ভব কী করে? আমাদের সেই আলোচনাটায় আমরা যাব। আপনি যদি ধরে নেওয়া যাক প্রপার্টিতে ইনভেস্ট করেছেন, আপনার কাছে উদ্বৃত্ত বেশ কিছু অর্থ রয়েছে, পৈতৃক সূত্রে পেয়েছেন বা নিজের উপার্জিত সম্পদ আপনি প্রপার্টিতে রাখতে চান। প্রপার্টিতে রেখেছেন, খুব ভালো কথা। 5-7 বছর আগে বা 10 বছর আগে বা 15 বছর আগে একটা ফ্ল্যাট কিনে রেখেছিলেন, সেটা আজকে বিক্রি করলেন। বিক্রি করে তখন যে দরে কিনেছিলেন তার থেকে দেখা গেল 10 লাখ টাকা বেশি দরে আপনি বিক্রি করলেন। কিনেছিলেন হয়তো 20 লাখ টাকায়, আজকে 30 লাখ টাকায় সেই ফ্ল্যাটটা বিক্রি করলেন। তাহলে 15 বছর আগে যে ফ্ল্যাটটা আপনি 20 লাখ টাকায় কিনেছিলেন, আজকে এসে 15 বছর পরে 30 লাখ টাকায় বিক্রি করলেন। কত আপনার আয় হলো? কমার্শিয়াল ভাষায় এটা আপনার ক্যাপিটাল গেইন। কিন্তু সহজভাবে বোঝার জন্য আমি বলছি, আপনার আয় হলো কত? আপনার আয় হলো 30 লাখ মাইনাস 20 লাখ, 10 লাখ। এই যে আয়টা আপনার হলো, ক্যাপিটাল গেইনটা হলো, এর উপরে কত ট্যাক্স দিতে হবে? 20.8% হারে আপনাকে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। সুতরাং ট্যাক্সের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এখন সত্যিই কি ট্যাক্সের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই? হ্যাঁ, আছে তো। 80C-তে আপনি কর ছাড় পান। আপনি লাইফ ইন্স্যুরেন্সের ওপরে যে প্রিমিয়াম দেন তার জন্য ছাড় পান। চাকরিজীবী হলে আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা কন্ট্রিবিউট করেন তার উপরে আপনি ছাড় পান। এগুলো কিন্তু ছাড়, আপনার আয়ের থেকে বাদ যায়। যত টাকা প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করেছেন, যত টাকা LIC লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়েছেন, সেটা যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, সেইগুলো আপনি ছাড় পান। আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড যদি করেন, আপনি ব্যবসায়ী পেশাজীবী, আপনার প্রভিডেন্ট ফান্ড নেই, আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড করেছেন PPF, সেখানে যে টাকাটা আপনি রাখেন তার উপরে আপনি ছাড় পান। তাহলে সেটা 80C-তে আপনি ছাড় পাচ্ছেন। কিন্তু ছাড় পাওয়া আর আমি যে কথাটা প্রথমে বলেছি আপনি গিফট হিসেবে পাবেন, দুটো এক কথা নয়। আসবো সেই জায়গা, যে একটা ইন্টারেস্টিং জায়গা। ছাড় আপনি যা পাওয়ার পেলেন সেটা কত দূর পেলেন? 80C-তে 1,50,000 টাকা পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন সর্বাধিক। আপনার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা রেখেছেন চাকরিজীবী হলে, তাছাড়াও আপনি PPF করেছেন সেখানে যে টাকা রেখেছেন, আপনি LICর ইন্স্যুরেন্স দিয়েছেন সেই টাকা পেয়ে ছাড় নিয়েছেন, আপনি হাউস বিল্ডিং লোন করেছিলেন তার যে প্রিন্সিপালটা শোধ করেছেন
তার উপরেও 80% আপনি ছাড় পাচ্ছেন। সবকটা যোগ করে 1.5 লাখের বেশি ছাড় কিন্তু আপনি পাবেন না। আপনি যত টাকাই দিয়ে থাকুন সর্বাধিক 1.5 লাখ টাকা আপনার আয়ের থেকে বাদ যাবে, ছাড় পাবেন। এটা হলো 80C। আর একটা সেকশন আছে, সেকশন 1010D অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। সেটা কি, সেটাই আসবো। এই সেকশন 1010D অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 কি সেটা বলার আগে আপনাদেরকে যেটা বলবো যে এই আইনের সদ্ব্যবহার করে, সুযোগ নিয়ে নয়, আইনের সদ্ব্যবহার করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফ আপনাকে কি উপহার দিয়েছে সেই বিষয়টা বলবো। ধরে নেওয়া যাক আপনি প্রতি বছর মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন, ট্রান্সফার করছেন আপনার সেভিংস থেকে, আপনারই অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, সেখান থেকে আপনি ট্রান্সফার করেছেন মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে। কত করে করছেন আমি ধরে নিচ্ছি 2.5 লাখ টাকা করে করছেন। খুব ভালো কথা। 5 বছর আপনি করলেন, কত টাকা মিউচুয়াল ফান্ডে রাখলেন না 12.5 লাখ টাকা, 12,50,000 টাকা আপনি রাখলেন। এই যে মিউচুয়াল ফান্ডে রেখেছেন সেখানে আপনি ফান্ড ডিটেলসটা দেখেই রেখেছেন এবং সেগুলো দেখেছেন যে লার্জ ক্যাপ কোম্পানিতেই আপনার ফান্ড আছে। এখন দেশে মোট 50টা লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে নিফটি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 50, পুরো কথাটা হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 50, সারা দেশের 50টা লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে নিফটি। তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এফ আর 50-র এফটা বাদ দিলে ইফটি থাকে হলো নিফটি, যদিও কেউ কেউ এটাকে নিফটি 50ও বলে। তো সেখানে আপনার শেয়ার ওঠানামা ইত্যাদি রেগুলার বেসিসেই মনিটরিং করা যায়, মাঝে মাঝে দেখলেও হয়। তাতে দেখা গেছে একটা হিস্টোরিক্যাল ডেটা। তার আগে বলি যে এই নিফটির যে শেয়ার দর ওঠানামা করে, তার মনিটরিং করে, যে রেটিং করে, তার মনিটরিং করে যে কোন কোম্পানি কীরকমভাবে মার্কেটে পারফরমেন্স করছে, বিজনেস ওয়ার্ল্ডে কীভাবে কোন কোম্পানি পারফরমেন্স করছে, তাদের পারফরমেন্স অ্যানালিসিস করে রিপোর্ট দেয়, যে তার নাম হচ্ছে যে এজেন্সি, সেটা হচ্ছে মর্নিং স্টার। সেই মর্নিং স্টার ক্রেডিট রেটিং এজেন্সি প্রত্যেক কোম্পানিতে, এই যে 50টা কোম্পানি আছে তাদের রেটিং দেয়। তো এই নিফটি 50 বা নিফটিতে এই যে রেটিংটা হচ্ছে, তার যে গ্রোথ রেট সেটাকে বলে কম্পাউন্ড অ্যাভারেজ গ্রোথ রেট, অর্থাৎ লাস্ট 20 ইয়ার্সে, গত 20 বছরে কোনো একটা কোম্পানি সে কিভাবে তার গ্রোথটা হয়েছে, তার অ্যাভারেজ গ্রোথ কত, কখনো কমেছে, কখনো বেড়েছে, কখনো মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে থেকেছে, কিন্তু অ্যাভারেজ গ্রোথ রেট কত। অ্যাভারেজ গ্রোথ রেটটার কম্পাউন্ড যদি করি, যে শুরুতে যাচ্ছিল 20 বছর আগে, সেখান থেকে আজকে কম্পাউন্ড হয়ে হয়ে কত টাকায় এসেছে অ্যাভারেজ, সেই জন্যই এটাকে বলা হয় কম্পাউন্ড অ্যাভারেজ গ্রোথ রেট, CAGR সংক্ষেপে। প্রত্যেকটা কোম্পানির কিন্তু বেঞ্চমার্ক CAGR মর্নিং স্টার রেট করে দেয়। ঠিক তেমনই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফেরও বেঞ্চমার্ক রেট, অর্থাৎ ওইখানে আপনি টাকা রাখলে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফে যে টাকা রাখলে তার যে অ্যাভারেজ গ্রোথ রেট, পার্টিকুলারলি ইউলিপ যেটা আমি বলতে চলেছি, টাকা রাখলে তার গ্রোথ রেট হবে হওয়া উচিত 23.6%। গত 20 বছরের ডেটা থেকে এটা পাওয়া যাচ্ছে যে হওয়া উচিত 23.6%। বাস্তবে কত হয়েছে এখন? 25.50%।
তো আমরা সেটাই যাচ্ছি না। আমরা টোটাল নিফটি যে 50টা কোম্পানির যে অ্যাভারেজ করে সিএজিআর, সেই রেটটা দেখি কত না, সেই রেটটা হচ্ছে 15%। কেমন? তাহলে 15%ও আমি নিচ্ছি না, সেখান থেকেও 1% কম করছি। 15%টা কি না, গত 20 বছরে যত 50টা কোম্পানির যা গ্রোথ হয়েছে তার যে অ্যাভারেজ কম্পাউন্ড অ্যাভারেজ গ্রোথ রেট, সেটা হচ্ছে 15%। পিএনবির ক্ষেত্রে 23.6 হওয়া উচিত ছিল, হয়েছে 25.5, কারণ হয়তো হওয়া উচিত ছিল 7%, হয়েছে 5%। এইভাবে যে অ্যাভারেজটা এসছে সেটা হয়েছে 15%, লাস্ট 20 ইয়ার্সের অ্যাভারেজ। তাহলে আপনি যে 5 বছরে 2.5 লাখ টাকা করে রাখলেন, 12.5 লাখ টাকা, তারপরে আর কোনো প্রিমিয়াম দিলেন না, 20 ইয়ার্সের মাথায় ঠিক করলেন যে তুলবেন, তাহলে 20 ইয়ার্সের আমি অ্যাভারেজটা নিচ্ছি, 15% করে আপনার পাওয়া উচিত কমসে কম। আমি 15% করছি না, আমি আরও 1% রিডিউস করছি, আরও কনজারভেটিভ ওয়েতে, অর্থাৎ নিফটির যে সিএজিআর লাস্ট 20 ইয়ার্সে 15%, সেখান থেকেও 1% ডাউন করে 14% নিচ্ছি। তো 14% যদি নিই, 12.5 লাখ টাকাটা 20 বছরের মাথায় গিয়ে দাঁড়ায় 1 কোটি টাকা। এখন এই 1 কোটি টাকা যে হলো, কত টাকার থেকে 1 কোটি টাকা এলো না, আপনি 12.5 লাখ টাকা রেখেছিলেন, 20 বছরের মাথায় 1 কোটি হলো। তাহলে আপনার গেইন কত হলো? লং টার্ম ক্যাপিটাল গেইন 87,50,000, অর্থাৎ 1 কোটি মাইনাস 12,50,000, আপনার ইনভেস্টমেন্ট দাঁড়ায় 87,50,000। এটা আপনার ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইনের ওপরে আপনাকে কিন্তু 10.4% রেটে মিউচুয়াল ফান্ডে রেখেছেন, 10.4% রেটে ট্যাক্স দিতে হবে। তাহলে 87,50,000 গুণিতক 10.4%, এটা ক্যালকুলেট করলে ক্যালকুলেটরে দেখা যাবে ফিগারটা হবে 9.1 লাখ, 9,10,000। তাহলে আপনি পেমেন্ট পাবেন কত? 1 কোটি হয়েছিল মাইনাস 9,10,000, 90,90,000 টাকা আপনি হাতে পাবেন মিউচুয়াল ফান্ডে থাকলে। আপনার মিউচুয়াল ফান্ডে আপনি টাকা রেখেছিলেন, সেই টাকাটা 20 বছর আপনি রেখেছিলেন, 12.5 লাখটা 1 কোটি হয়েছে, 1 কোটি আপনি পেলেন না, কারণ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, মিউচুয়াল ফান্ডে 10.4% হারে আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে 87,50,000 টাকা গেইন করেছেন, তার উপরে আপনাকে তো ট্যাক্স দিতেই হবে, 9,10,000 দিয়ে বাকি পেলেন 90,90,000। পিএনবি মেটলাইফ কিন্তু এইখানেই আপনাকে বলছে যে আপনার ওই যে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টটা, ওখান থেকে আপনাকে আলাদা সেভিংস থেকে টাকা তুলতে হবে না। ওই মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট থেকে 2.5 লাখ টাকা করে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফের ইউলিপে, আপনারই ইউলিপ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। আপনার টাকা যা ছিল, ডান পকেটে ছিল যা টাকা, বাঁ পকেটে রাখলেন, তাহলে আপনার টাকা যা ছিল তাই রইল। কেবলমাত্র আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টের থেকে টাকাটা তুলে আপনার ইউলিপ অ্যাকাউন্টে পিএনবি মেটলাইফে আপনি ট্রান্সফার করলেন। 5 বছর টাকাটা ট্রান্সফার হলো, প্রতি বছর 2,50,000, 2,50,000, 2,50,000, 2,50,000, 2,50,000, 12,50,000, 5 বছরের ট্রান্সফার হলো। আপনি 20 বছরের মাথায় টাকাটা তুলবেন বলে সিদ্ধান্ত করলেন। 20 বছর বাদে গিয়ে কি দাঁড়ালো? সেই সিএজিআর কিন্তু 15% যেটা অ্যাভারেজ আছে, আমি সেইখান থেকে 1% আরও লেস করে কনজারভেটিভ ওয়েতে পিএনবি মেটলাইফের বেঞ্চমার্ক রেটে যাচ্ছি না। পিএনবি মেটলাইফ অ্যাকচুয়ালি নিফটিতে কি রেটে উঠেছে তাতেও যাচ্ছি না। নিফটির যে সিএজিআর 20 ইয়ার্সের, লাস্ট 20 ইয়ার্সের হিস্টোরিক্যাল ডেটার ওপরে অ্যানালিসিস করে যে সিএজিআর পাওয়া গেছে, সেই সিএজিআর 15%ও যাচ্ছি না, তা থেকেও 1% লেস করছি, করে 14%-এ 1 কোটি টাকা হচ্ছে।
আপনি বলবেন তো কী জন্য করলেন? আমার মিউচুয়াল ফান্ডে ছিল, আবার ট্রান্সফার করে ইয়েতে নিয়ে গেলেন ইউলিপ অ্যাকাউন্টে, সে তো সেই 10% হারে আমাকে 10.4% হারে ট্যাক্স দিতে হবে। ইয়েস, হিয়ার ইজ দ্য পয়েন্ট। Here is the point of Section 1010D of Income Tax Act 1961. Section 1010D of Income Tax Act অনুসারে ইউলিপে ওই যে আপনি 87,50,000 টাকা গেইন করেছেন, তার উপরে আপনাকে 1 পয়সা ট্যাক্স দিতে হবে না। কি দারুণ ব্যাপার না? আপনি কিন্তু ট্যাক্স সেভিংস করলেন না, 9,10,000 গিফট পেলেন। গিফট সেভ আপনার মিউচুয়াল ফান্ড থেকে টাকাটা আপনার ইউলিপ অ্যাকাউন্টে রেখে দিলেন। জাস্ট একটা অ্যাকাউন্ট থেকে টাকা আরেকটা অ্যাকাউন্টে শিফট করলেন, আপনি 9,10,000 টাকা গিফট পেলেন। যা কিন্তু না করলে আপনি সবথেকে বড় বোকামি করবেন আজকের দিনে। কারণ এই প্রোডাক্টটা সেকশন 1010D-কে আমি আগেই বলেছি সুযোগ নয়, সদ্ব্যবহার করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফ যে সুযোগ আপনার কাছে এনে দিয়েছে, এই যদি সুযোগের সদ্ব্যবহার না করেন তাহলে আপনি বোকামি করবেন, আপনি ট্যাক্স হারাবেন। ট্যাক্সটা আপনাকে দিতে হবে। মিউচুয়াল ফান্ডে থাকলে 9,10,000 যদি আপনি ওটাকে ট্রান্সফার করে দেন আপনারই ইউলিপ অ্যাকাউন্টে, আপনার টাকা সঙ্গে সঙ্গে আপনার 9,10,000 টাকা গিফট হিসেবে এলো। আপনি বলতে পারেন তাহলে তো আমি ভাই 2-3টে করব, 7.5 লাখ করব। সরি, আপনি তা পারবেন না। একটা প্যান কার্ডে, মনে রাখতে হবে, একটা প্যান কার্ডে আপনি একটাই পারবেন 2.5 লাখ করে সর্বাধিক। ইন্টারেস্টিং জায়গা এইটা। পরিবারের অন্য কারোর হতে পারে, আর একটা প্যান কার্ড দিয়ে হতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন আমার তো মিউচুয়াল ফান্ডে অত টাকা করে তো আমি রাখি না, 2.5 লাখ করে তো রাখি না, আমি 1 লাখ করে রাখি। বেশ, তো আপনি ফ্রেশ ক্যাশ দিয়ে করুন, সেটাও তো ট্রান্সফার। আপনার তো সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করছেন, আপনারই একটা অ্যাকাউন্ট থেকে, সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করছেন আপনার ইউলিপ অ্যাকাউন্টে ট্রান্সফার। তাহলে আপনি সেই সেভিংস অ্যাকাউন্ট থেকে ওখানে যদি ট্রান্সফার করেন 2.5 লাখ টাকা করে 5 বছর, সেম বেনিফিট আপনি পাবেন, 9,10,000 টাকা গিফট পাবেন। দিস ইজ দ্য বিউটি অফ দিস প্রোডাক্ট বা প্ল্যান, যাই বলুন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফ একমাত্র এই প্রোডাক্টটাকে মার্কেট। এতক্ষণ তো বললাম যে আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট থেকে আপনার ইউলিপ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করলে আপনি কি ট্যাক্স গিফট হিসেবে পেতে পারেন, 9,10,000 টাকা। মিউচুয়াল ফান্ডে রেখে দিলে 90,90,000 পাবেন, 9,10,000 হারাবেন। এটার সাথে সাথে আপনার পরিবারের কথাও ভেবেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফ। আপনার পরিবারের প্রোটেকশনের জন্য ভেবেছে, আপনাকে যা অ্যানুয়াল প্রিমিয়াম দিচ্ছেন তার 10 টাইমস প্রোটেকশন দিচ্ছে আপনার পরিবারকে। অর্থাৎ 2.5 লাখের 10 গুণ 25 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছে এই প্ল্যানটাতে। অর্থাৎ হঠাৎ করে মাঝপথে যদি আপনার কোনো অঘটন ঘটে যায়, আপনার মৃত্যু ঘটে, তাহলে সেক্ষেত্রে আপনার পরিবার কিন্তু 25 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কভারেজ হিসেবে পাবে। এটাও এর সঙ্গে সংযুক্ত হয়ে আছে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া হিসেবে। সুতরাং আপনাদের কাছে অ্যাপিল আমার, যে দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারুন নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার সঙ্গে। আমি 20 মিনিটস থেকে আধ ঘন্টার বুকিং নেব আপনাদের কাছ থেকে, এবং বিস্তারিত এটা করে দেখিয়ে, খাতায় কলমে হিসেব কষে দেখিয়ে আপনাদের মিউচুয়াল ফান্ডের টাকা কিভাবে আপনি আপনারই ইউলিপ অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তার ব্যবস্থা করা, এটা আমি করতে আগ্রহী। আপনি যদি দেরি করেন বা সিদ্ধান্ত নিতে দ্বিধান্বিত হন তাহলে লস আপনার, আপনি ট্যাক্স গিফটটা পাবেন না। তাই আমি অনুরোধ করব যে অতি সত্বর যোগাযোগ করে আপনার এই কাজটা
ইউলিপ অ্যাকাউন্টে ট্রান্সফার করার কাজটা মিউচুয়াল ফান্ড থেকে বা ফ্রেশও আপনি করতে পারেন। সেই কাজটা করার জন্য যত দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু একটা দুর্দান্ত বেনিফিট হবে এরকম একটা প্ল্যান আপনি নিতে পারবেন। আজকে এই পর্যন্তই থাক। অনেক ধন্যবাদ। নমস্কার।